গরম গরম চা, সঙ্গে আমার দিদিদের সাথে প্রচুর আড্ডা, হই হুল্লোড় এবং মজা। আগে আমি দিদিদের সবাইকে আগে একটু চা পরিবেশন করে দিই। এবং শুধু চা নয়, চায়ের সাথে রয়েছে চায়ের পারফেক্ট পার্টনার সানফিস্ট ম্যারি লাইট বিস্কিট। সবাই একটু বিস্কিট নিয়ে নাও প্লিজ। থ্যাংক ইউ দিদি। আমি একটু চাই চুমুক দিই, তোমরাও দাও। আমরা সবাই এখন পোডিয়ামে যাব এবং পর্ব শুরু করব। সবাই চা নিয়েই চলো। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Easy Clean Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Allen আয়ুর্বেদিক বডি অয়েল। মেয়ে মানেই লক্ষ্মী, মেয়ে মানেই সরস্বতী, আর সেই মেয়ের বেড়ে ওঠায় চারিদিক হয়ে ওঠে আরো উজ্জ্বল। কখনো সে হয়ে ওঠে বীরাঙ্গনা, কখনো সেই মেয়েটির চিরন্তনা। প্রতিটি মেয়ের মধ্যেই লুকিয়ে থাকে সেই নারী, সেই শক্তি, এবং সেই নারী শক্তি উদযাপনের মঞ্চ, অনুপ্রেরণার মঞ্চ দিদি নাম্বার 1। আজকে আমার 4 দিদিরা মঞ্চে উপস্থিত। আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে পূজা হালদার। নমস্কার দিদি, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। কথায় আছে না যে রাধে এসে চুলো বাঁধে, আমি এটি নিজের জীবনে প্রয়োগ করেছি এবং তার মাধ্যমে সাফল্য অর্জন করেছি। তারই গল্প আমি এখানে বলতে এসেছি। ঠিক আছে, তোমার সব গল্প শুনবো পূজা। এরপর আছে পূর্বা দাস। নমস্কার দিদি, আমি এসেছি বেহালা পর্ণশ্রী থেকে। জীবনে সুখ দুঃখ, ওঠা পড়া, লড়াই সব কিছু আছে, তার মাঝখানেও আছে এক চিলতে হাসি। হাসিময় আমার জীবন, সব কিছুই আছে তার মধ্যে। স্বামী, সংসার, বাচ্চা, সবাইকে নিয়ে চলছি খুব মজা করে। কিভাবে জীবন কাটাচ্ছি সেই গল্পই তোমার সাথে করব। শুনবো। শিউলি বোস। নমস্কার দিদি, আমি টালিগঞ্জ হরিদেবপুর থেকে এসেছি। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে কিভাবে নিজের সন্তানকে মানুষ করেছি এবং নিজে প্রতিষ্ঠা পেয়েছি তারই গল্প তোমাকে শোনা। আচ্ছা, শুনবো। সোনালী ঘোষ। তো নমস্কার দিদি, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। দারিদ্রতা আমার কাছে অভিশাপ নয়, এই দারিদ্রতার থেকে শিক্ষা এবং শক্তি সঞ্চয় করে কি করে আমি আমার পরিবারের পাশে দাঁড়িয়েছি সেই গল্পই আজকে আমি তোমাকে শোনাবো। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা দিদি মেয়ে বিজয়। প্রথমে আছে পূজা হালদার। যে রাধে সে চুলো বাঁধে, বলো তোমার গল্প শুনে একটু। প্রত্যেকটি মেয়ে যখন সে জন্মগ্রহণ করে বাপের বাড়িতে সবসময় প্যাম্পার হয়, আমি সেটাও পেয়েছি, শ্বশুর বাড়িতেও পেয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি ছাড়াও মানুষকে সমাজে চলতে হয়। সেটা কিভাবে চলবো? আমি বাবা মার সকল কথা শুনেছি জীবনে, শুধু একটি কথা শুনিনি, বাবা মার অইচ্ছাতেই আমি বিয়ে করে ফেলেছি। যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তারপরে শুরু হলো আমার জীবনের সংগ্রাম। আমি যখন রাস্তাঘাট দিয়ে হাঁটতাম, আমার বন্ধুদের সাথে দেখা হতো, যারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তারা আমার সাথে কথা বলতো না। কারণ এই কারণে আমি বিয়ে করে ফেলেছি, আমি লাইফে কিছু করতেই পারবো না। এটা আমার কাছে সত্যি খুব পেনফুল ছিল যে আমি যাদের এত ফ্রেন্ডশিপ করেছি তারা আমার সাথে একটু কথা বলছে না। তারপরে অনেক আত্মীয় স্বজনের কাছে এটা শুনেছি, ও তো বিয়ে করে ফেলেছে, লাইফে আর কী করবে, ফার্স্ট ইয়ারে পরে বিয়ে করে ফেলেছে, লাইফে কিছুই করতে পারবে না। তো এইটা আমার মাথার মধ্যে গেঁথে গেল যে আমাকে লাইফে কিছু করতেই হবে। তো সেই হিসাবে আমি ফার্স্ট ভোকেশনাল কমার্সে টিচার হিসেবে জয়েন করলাম আদ্যাপীঠ স্কুলে। সেখানে আমি পড়ালাম, তার সাথে আমি নিজে গ্র্যাজুয়েশন করছি, প্লাস আমি প্রাইভেট টিউশনও করাচ্ছি। এই করে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। শুধুমাত্র একটা ভোকেশনাল টিচার হয়ে আমি থাকতে চাইনি, আমি নিজেকে আরও বেশি উন্নত করতে চেয়েছিলাম, যাতে আমি নিজের বাবা মা শ্বশুরবাড়ির সকলের নাম উজ্জ্বল করতে পারি। তো সেই হিসাবে আমি এমকমে অ্যাডমিশন নিলাম। তো এমকমে অ্যাডমিশন নিলাম, সেটা হচ্ছে যে অনেকটা দূর, আমাকে 2 ঘন্টা ট্রেনে যেতে হতো। কিন্তু এদিকে আমার শ্বশুরবাড়ির প্রতি নিজের কিছু দায়িত্ব আছে, কেন বিয়ে করেছি বা আমার অমতে বিয়ে করেছি, শ্বশুরবাড়িতেও আমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি একটা ভালো গৃহিণী। তো সকালবেলা উঠে অ্যাজ ইউজুয়াল যেমন সকলে মানে একটা হাউস ওয়াইফ যে যা যা কাজ করে সেগুলো করতাম, ট্রেনে যেতাম, ট্রেনে গিয়ে ক্লাস করতাম। কোথা থেকে কোথায় যেতে? আমি দক্ষিণেশ্বর থেকে কল্যাণী যেতাম, 1 ঘন্টা 15 মিনিট ট্রেনে। আমার বাড়ি থেকে স্টেশন যেতে 8 ঘন্টা, তারপরে আবার স্টেশন থেকে নেবে 8 ঘন্টা ইউনিভার্সিটি। তো ডিউরিং দ্য ট্রেন আমি যতক্ষণ থাকতাম, হয় দাঁড়িয়ে, যেদিন বসার সিট পেতাম সেদিন বসতাম, যদি সিট না পেতাম সেদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করতাম। এইভাবে আমি 2 ইয়ার্স জার্নি করেছি। ইভেন আমি এটা বলতে পারি যে আমি এমকমে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বাহ, ভেরি গুড। আর ইভেন আমি গোল্ড মেডেলও পেয়েছি।
ভেরি গুড। রাজ্যপালের হাত থেকে পুরস্কারও পেয়েছি। এ তো আমার এমকমের জার্নি শেষ হলো, এবার আমি কি করব? তো সেই হিসেবে স্যারেরা বললো যে তুমি নেটের প্রিপারেশন নাও। তো সেম ওয়ে আবার ট্রেনে জার্নি, রাতে পড়াশোনা এই করে করে নেট কোয়ালিফাই করলাম। এখন পিএইচডি করছি আর রিসার্চের কাজ করছি, আর একটা কলেজে গেস্ট লেকচারার হিসেবে জয়েনও করেছি। আর আপনার আশীর্বাদ থাকলে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে খুব শীঘ্রই জয়েন করব। আর একটা কথা দিদি, আমি খুব মেয়েদের ইন্সপায়ার করি যে যারা বিয়ে করে ফেলেছে, অনেকে ভাবে আমি অল্প বয়সে বিয়ে করে ফেললাম, আমি জীবনে হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আমি সবসময় তাদের বলি পড়াশোনা করো, এগিয়ে যাও। সেই হিসেবে আমি প্রাইভেট টিউশন এমনি নর্মাল পড়াই ক্লাস 10-এর পর থেকে আপ টু মাস্টার ডিগ্রি। ইভেন যেসব মেয়েরা বিয়ে করে ফেলেছে তাদেরকেও আমি পড়াশোনা করাই, যাতে তারা জীবনে কিছু করতে পারে। এই কারণে যদি আমি বলেছিলাম যে রাধে সে চুলো বাঁধে। জন্য না, তাদের জন্য আমি বাঁচতে চাই। আর এর সঙ্গে কে কে এসছেন পূজা? সঙ্গে আমার শাশুড়ি এসছে, আমার হাজবেন্ড এসছে, আমার ভাগ্নি, বোন, আমার বাবা। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড মার্কেটিং এক্সিকিউটিভ প্রাইভেট কোম্পানি। ভালো থেকো পূজা, জীবন এইভাবে এগিয়ে যাও, আরো অনেক বড় হও। থ্যাংক ইউ। সকলের জন্য কি খেলা আসছে দেখবো এবার আমরা। দেখো খেলাটা বুঝিয়ে দিই। এখানে প্রচুর প্লাস্টিকের বটল আছে আর তীর ধনুক রাখা রয়েছে। তীর ধনুকের মধ্যে তীর রয়েছে, সেই তীর দিয়ে মেরে বটলগুলোকে ফেলতে হবে। মোট ওখানে 5টা তীর আছে। যে সব থেকে বেশি সংখ্যায় বটল ফেলবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে পূজা। স্টার্ট। স্ট্রেট তোলো, আর একটু উপর দিকে টাইট করে টেনে মারো। ধনুকটাকে ঠিক রাখো। ভেরি গুড। বটলকে টার্গেট করো, বটলটাকে দেখো, ডান চোখ দিয়ে বটলটাকে দেখো, বাঁ চোখ বন্ধ রাখো। ওকে, পূজা 5টা তীর মেরে 8টা বটল ফেলেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল এন্ড আয়ুর্বেদিক বডি অয়েল। করবা? হ্যাঁ দিদি। হাসি খুশিভাবে জীবনযাপন করছো? হ্যাঁ, হাসি খুশিভাবে জীবনযাপন করেছি। কিন্তু দিদি, আমি যেখান থেকে বড় হয়েছি, মহেশতলা, জায়গাটা হয়তো এখন অনেক উন্নত হয়েছে, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন ওখানে শুধু দুখানা বাস চলতো, 77 আর 18A। সেই বাসে করে ভোর 5টার সময় উঠে নিজে স্কুল যেতাম, প্রায় 1 ঘন্টা দূরে। তারপরে বড় হলাম, বাবা মায়ের খুব আদরের, আর আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, অর্থোডক্স ফ্যামিলি, 21 জন মেম্বার। তো মাস্টার ডিগ্রি করতে ভর্তি হলাম রবীন্দ্রভারতীতে, বাংলায়। রবীন্দ্রভারতীতে করতে করতে আমি চাকরি পেয়ে গেলাম স্কুলে পড়াতাম বাচ্চাদেরকে, গান শেখাতাম, নাচ করাতাম, আঁকতাম, খুব মজা করেই কাটছিল। একদিন হঠাৎ এলো সম্বন্ধ,
বাড়িতে। বাবা মা ঠিক সম্বন্ধের আগের দিনকে আমাকে জানালেন কাল তোকে দেখতে আসবে। বাবা বিভৎস রাগী, আমার সমস্ত ভাই বোনরা বাবাকে বলতো হিটলার। আর বাবা আমাকে জানালেন যে কাল তোমাকে দেখতে আসছে, সুন্দর সেজে গুজে বসে পড়ো। তো আমি শুধু একটাই প্রশ্ন করেছিলাম, কে? বাবা বললো যা বলেছি করো, না হলে কালকে আমার বাড়িতে আরও অনেক মেয়ে আছে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, না হলে অন্য কোনো মেয়েকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেবো, মানে অন্য কোনো কাকার মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেবো। যাই হোক, খুব রেগে গর্জন করতে করতে ঘরে এসে চুপচাপ বসে রইলাম। বোনকে বললাম কালকে দেখতে আসলে না, দেখাবো মজা, কিচ্ছু সাজবো না। কিন্তু সাজতে বড্ড ভালোবাসি, সেজে ফেললাম, সেজে বসেও পড়লাম। আমার এখনকার যিনি শ্বশুর শাশুড়ি মা, শ্বশুর আর শাশুড়ি, ওনারা এলেন আমাকে পরের দিন দেখতে। এসে আমাকে বললেন, মা ছেলে কিন্তু থাকে বম্বে, পারবে তো? আর তখন আমি তো শাহরুখ খানের ছোট থেকে বিভৎস বড় ফ্যান হয়ে গেল, নিজেকে ভাবলাম সিমরান, আর আমার বাবাকে মনে হলো অমরেশ পুরী। যা সিমরান, জিলে আপনি জিন্দগি। ঠিক নিজেকে তাই মনে হলো, করে ফেললাম বিয়ে। আনন্দ করতে করতে না, বম্বেতে থাকে শুনেই বিয়ে। সমস্ত পরিবার ছেড়ে যেতে খুব কষ্ট হয়েছিল, খুব কেঁদেছিলাম। কিন্তু বম্বের ওই যে স্বপ্নটা ছিল শাহরুখ খান, অ্যাজ ইফ যেন শাহরুখের সাথে আমার বিয়ে হচ্ছে, কি মজা। গেলাম বম্বেতে, এয়ারপোর্ট থেকে যখন বেরোলাম, বম্বের লাইফটা ঠিক কলকাতার মতো নয়। আমাদের কলকাতার যেমন আমার ছিল, সব দৌড়াচ্ছে। কোথাও যেন গিয়ে আমি আটকে গেলাম। কোথায় আটকে গেলাম? নিজের ছোটবেলা, নিজের ছাদ, খোলা আকাশ, সবাই, লোকজন, পুজোর প্যান্ডেল, সব কিছু যেন আমার এক লহমায় কোথায় যেন আছড়ে গিয়ে পড়লো। আর শাহরুখ খান, জিজ্ঞেস করলাম রাস্তায় যেতে যেতে আমার হাজব্যান্ডকে, রিয়েল লাইফ শাহরুখ খান, তাকেই জিজ্ঞেস করে ফেললাম যে আচ্ছা আমাদের বাড়িটা ব্যান্ড্রা থেকে কত দূর? বললো বেশ কিছুটা দূর। বেশ সিরিয়াস হয়ে তোমাকে জানিয়ে দিল, কেন, কি ব্যাপার? আমি বললাম শাহরুখের আমি বিশাল বড় ফ্যান, তোমাকে বিয়ে করছে শাহরুখের জন্যই। আমাকে বললো ওখানে গেলেই ডিভোর্স। আমি বললাম আচ্ছা। ঘরে গেলাম, ঘরে গিয়ে আমার এত বড় স্বপ্ন কোয়ার্টারের ছোট্ট 1 BHK রুমে গিয়ে আটকে গেল। বাথরুমে চলে গেলাম। বম্বেতে 1 BHK রুমটাই অনেক। সেটাই, তখন বুঝিনি আমি যেহেতু খোলা ছাদ, খোলা আকাশ, মানে সে গিয়ে মানে সাংঘাতিক কি করতেন। হাজবেন্ড আমার বিআরসিতে, মানে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কর্পোরেশন, বিআরসিরই একটা নিউক্লিয়ারে আছে। তো সারাদিন ও বেরিয়ে যেত, কাঁদার সময়টুকু নিয়ে আমরা কারোর সামনে কাঁদতে পারতাম না। আমার হাজবেন্ড যখন সারাদিন দিদি যখন বেরিয়ে যেত, ওই ঘরটার মধ্যে আমি অপেক্ষা করে থাকতাম যে ও কখন সন্ধ্যেবেলা বাড়ি ফিরবে, আর আমাকে কখন আমরা ওই কলোনিতে একসাথে ইভিনিং ওয়াকটাতে বেরোবো। এই করতে করতে আমি যেহেতু খুব বন্ধু বান্ধব করতে ভালোবাসি, একটা গ্রুপ বানিয়ে ফেললাম। গ্রুপ বানিয়ে ফেলে শুরু করলাম টেনিস খেলা। সকালবেলায় খেলতাম, এরকমভাবেই প্রচুর বন্ধু বান্ধব হলো। আর বন্ধু বান্ধবদের নিয়ে চলে যেতাম ব্যান্ডস্ট্যান্ড, শপিং, ব্যান্ডস্ট্যান্ডের শপিং, ওয়াও, মানে ওই ব্যান্ড্রা শপিং, লিঙ্কিং রোডে শপিং করতাম। শপিং করে বাড়িতে ফিরতাম, লাইফটা একটু ভালো হলো। তারপরে ওর সাথে গেলাম ঘুরতে। ও আমাকে শাহরুখ খানের বাড়ির উল্টো দিকে দাঁড় করিয়ে রাখতো, রাস্তা ক্রস করবে না, এখান থেকে দেখো। আমি তাকিয়ে থাকতাম হাঁ করে। হলো না শাহরুখ খানকে কোনোদিন দেখা, জানতেই পারলো না সে যে সিমরান এসে ফিরে যাচ্ছে রোজ। তো এই মিটে গেল আমার লাইফ। তারপর শুরু করলাম ওখানে, আমি এখানে স্কুলে চাকরি করতাম, ওখানেও সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমি চাকরি পেয়ে গেলাম। চাকরি করতে শুরু করলাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সাথে আমি যুক্ত হয়ে শুরু করলাম বাচ্চাদের পুজোর নাচ গান। পুজোটা তো ওখানে খুব মজার, নাচ গান সব কিছু ফাংশন করানো। ওই দুর্গাপুজোর মুহূর্তেই জানতে পারলাম যে আমি মা হতে চলেছি ভবিষ্যতের জন্য। তারপর ও হলো, আস্তে আস্তে আমরা বাবা মায়ের এখানে বয়স হচ্ছে, ট্রান্সফার নিলাম। কতদিন হলো এখানে ফিরে এসে? আমি এখানে ফিরে এসেছি 5 বছর অলমোস্ট। কিরকম লাগছে এখন এখানে থাকতে? আবার খুব কষ্ট হতো, এখান থেকে গিয়ে যেমন ওখানে মানাতে কষ্ট হয়েছে, ওখান থেকে ছেড়ে না আমার খুব কষ্ট হচ্ছে এই কারণেই, কারণ মুম্বাই আমাকে শিখিয়েছে দৌড়াতে, আরও বেশি দৌড়াতে, বাচ্চা মানুষ করতে, উত্তাল প্রেম করতে হাজবেন্ডের সাথে, আবার শাহরুখ খানকে একটু উঁকি ঝুঁকি মারতে, মানে সব কিছুই, মানে দুটো, মানে মনে হতো ওই শাহরুখ খানটা আমার বাইরের প্রেম, বাড়ির প্রেমটা আমার হাজবেন্ড। খুব সুন্দর বন্ধুত্ব, একটা অন্য লাইফ ছিল, কেউ কিছু বলার ছিল না, কোনো পরচর্চা পরনিন্দা, যেটা এখানে খুব প্রবলেম, ওরে এরম একটা ব্যাপার, কেউ চোখ রাঙানি ছিল না, খুব মজায় কেটেছে। এখানে এসে আবার একটু প্রবলেম হয়েছে, কিন্তু আস্তে আস্তে সবার সাথে মজা করে আবার লাইফ চলতে থাকলো। চাকরি তো অনেক করেছি দিদি, এবার আমার ইচ্ছা নিজের কিছু করার, সেই রকমই আমি নিজের কিছু আবার করতে শুরু করেছি। আমার নিজের ইনস্টিটিউট শুরু হচ্ছে পর্ণশ্রীতে, সমস্ত রেডি আমার ইনস্টিটিউট, স্পোকেন ইংলিশ, বাচ্চাদের অ্যাক্টিভিটিস, সমস্ত পড়ানোর ইনস্টিটিউট, মানে অ্যাডমিশন ওপেন শুরু হয়ে গেছে, জানুয়ারি থেকে আমার ইনস্টিটিউট ওপেন। আমি আমার বাচ্চাকেও একসাথে নিয়ে, ফ্যামিলি একসাথে নিয়ে, 10টা 5টা চাকরি না করেও, হোম মেকার হয়েও কি করে যে নিজের
পায়ে দাঁড়ানো যায়, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সবার সাথে ভালো থেকে হাসতে খেলতে, সেটাই আমি করে দেখাতে চাইছি। ভেরি গুড, অল দ্য বেস্ট পূর্বা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ যে দিদি। জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছো, আনন্দে কিভাবে বাঁচতে হয় সেটাও বুঝিয়ে দিলে সবাইকে। থ্যাংক ইউ দিদি। এবং আমি আশা রাখলাম সিমরানের একদিন শাহরুখের সাথে দেখা হবে। একদম দিদি, প্লিজ উইশ করো যেন সত্যি আমি শাহরুখকে দেখতে পাই। অনেক শুভেচ্ছা তোমার নতুন ইনস্টিটিউটের জন্য। একদম থ্যাংক ইউ দিদি, তুমিও খুব ভালো দেখো। স্টার্ট। টানো টানো, টেনে ছাড়ো। জোরে টানো। পূর্বা 5টা 3 মিনিট 7টা বটল ফেলে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল এন্ড আয়ুর্বেদিক বডি অয়েল। বলো শিউলি, তোমার সাথে একটু গল্প করি। হ্যাঁ দিদি। অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকে তুমি এই জায়গায় এসে পৌঁছেছো। হ্যাঁ দিদি, আমি আর 5টা বাঙালি মেয়েদের মতোই বাবা মা ভাইয়ের সংসারে বড় হয়েছি এবং যথারীতি গ্র্যাজুয়েশনের পর সম্বন্ধ দেখে আমার বিয়ে দেওয়া হয়। এবং প্রথমে বুঝিনি যে একটা ভদ্র মানুষের মধ্যে যেরকম অমানুষ লুকিয়ে থাকে, বিয়ের আগে বুঝতে পারিনি। তারপরে আমার বিয়ে হয়ে যায় উড়িষ্যা রাউরকেল্লায়। এত দূরে কেন বিয়ে হলো? আমাদের পরিবারের মধ্যে থেকেই সম্বন্ধটা এসেছিল, সেই জন্য বাবা মা আর বেশি কনফিডেন্স পেয়েছে, তাই জন্য বিয়ে দিয়েছিলেন। তা বিয়ের পরে গিয়ে দেখলাম ওনাদের অনেক ডিমান্ডস, যেহেতু আমি বাবা মার একটা মেয়ে, তো ওনার মানে নানা রকম পাড়া প্রতিবেশী দিয়ে বলতো যে বাড়ির দোতলা করে দাও, বাবাকে বলো ফ্ল্যাট কিনে দাও, এরকম নানা রকম প্রেশার আমার মধ্যে আসতো, আমার কাছে আসতো। তারপরে আমার কোনো পার্সোনাল লাইফ ছিল না, কোথাও বেড়াতে যেতে পারবো না হাজব্যান্ডের সাথে, তো সেটাও ওনারাই কন্ট্রোল করতেন। এবার এরকমভাবে চলতে চলতে দিদি আমি 2 বছর পর কনসিভ করি। এবার কনসিভ করার পর আমার শ্বশুরবাড়ি থেকে আমার স্বামীকে প্রেশার দেওয়া হয় যে এই বাচ্চা রাখা যাবে না, কেন তোমার বোনের এখনও বিয়ে হয়নি, তোমার বোনের আগে বিয়ে দেবে, তারপরে তোমার নিজস্ব সন্তান হবে। এবার হাজব্যান্ড আমাকে ডক্টরের কাছে চেক আপের জন্য নিয়ে গিয়ে, ডক্টরকে আমার পারমিশন ছাড়াই নিয়ে গিয়ে বলছে, ডক্টর যেহেতু উনি মেডিকেল লাইনে ছিলেন, তো ডক্টরদের সাথে ওনার ভালোই রিলেশন ছিল, তো গিয়ে বললেন যে আমি বাচ্চা রাখবো না, আপনি এটা টার্মিনেট করে দিন। তখন ডক্টর ওনাকে কিছু না বলে আমাকে চেক আপের নাম করে নিয়ে গিয়ে বললেন যে দেখো এটা তোমার ফার্স্ট ইস্যু, তুমি এটাকে নষ্ট করো না, তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক কমপ্লিকেশনস আসবে। তো তারপরে আমি তখন ডিটারমাইন্ড যে আমি বাচ্চা কিছুতেই নষ্ট করবো না। তারপরে আমি বাবা মার সাথে কন্ট্যাক্ট করলাম, করে বাবা মা বললো তুমি চলে এসো কলকাতায়, এখান থেকেই ডেলিভারিটা হোক। আমি একদমই একটু ডিটারমাইন্ড যে বাচ্চা আমি রাখবই। তা বাবা মার কাছে আমি এলাম এই প্রতিশ্রুতি দিয়ে যে আমি ওখানে ডেলিভারিটা হয়ে গেলে আবার আমি ফিরে যাব। তারপরে আমরা কলকাতায় আমি চলে এলাম, বাবা মাই সব দেখাশোনা করছে আমার। তা আমার হাজব্যান্ড মাঝে মাঝে আসতো, এসে আমার সাথে দেখা করতো। 1 এপ্রিল আমার একটা কন্যা সন্তান হয়। সেই কন্যা সন্তান হয়েছে শোনার পর থেকে তারা আর আমার সাথে যোগাযোগই আর রাখলো না। না। তারপরে তো সমস্ত আমার বাবাই তার বাবা হয়ে, আমার মেয়ে সন্তানের বাবা হয়ে, আমার ভাই আমার বাবা দুজনে মিলে দেখাশোনা করলো। তখন আমি দেখলাম আমাকে তো কিছু করতে হবে। বাবা বলে তুই আবার পড়াশোনা শুরু কর। তারপরে আমি আবার মাস কমিউনিকেশন পাবলিক রিলেশনস নিয়ে পড়াশোনা করলাম। তারপরে দেখলাম কি আমার মেয়েকে আমায় দেখতে হবে। এবার আমি অত টাইম আমি চাকরি করলে আমার চলবে না। তখন আমার ভাই আমাকে হেল্প করলো, একজন ডক্টরের কাছে নিয়ে গেলেন, যেহেতু ও মেডিকেল প্রফেশনে আছে। বললো আমার দিদি ওকে আপনি এই কাউন্সিলিংয়ের ট্রেনিংটা দিন। আচ্ছা, ডায়াবেটিস হাইপার টেনশন পেশেন্ট আছে, তাদের কাউন্সিলিং। ওনার কাছে আমি থেকে সমস্ত কাজ শিখলাম। শিখে তারপর ওনারই কন্ট্যাক্ট নিয়ে আমি নানা রকম ডক্টরসদের চেম্বারে গিয়ে পেশেন্ট কাউন্সিলিং করি। মূলত কাজ হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের বোঝানো। কেননা শিক্ষিত পেশেন্টরা তো দিদি জানেই
কিন্তু অনেক পেশেন্ট আছে যারা সেরকমভাবে পড়াশোনাটা জানেন না বা কী করতে হয়, এরকমও পেশেন্ট আছে। আমি গার্ডেন রিচে গেছি, যখন ওনাকে জিজ্ঞেস করেছি আপনারা সারাদিনে কী খান, ডায়াবেটিস পেশেন্ট বলছে আমি 4-5টা করে পুরি খাই। আমি যে তখন তারপরে আমি ওদের বোঝাবার পর যখন 1 মাস পর গেছি তখন বলছে দিদি আমরা কিন্তু আর পুরি খাচ্ছি না, আমরা রুটি খাচ্ছি, আর দেখুন আমরা কত ওয়েট কমে গেছে, আমরা এখন অনেক সুস্থ। তখন না আমি জানি আমি একটা আমার নিজের উদ্দেশ্যেই গেছি, আমার ওখান থেকে গেলে আমার কিছু আয় হবে, কিন্তু তারপর ওরা যখন ফিডব্যাকগুলো দিচ্ছে আমায় যে আমরা ভালো, আপনার বলাতে আমরা ভালো হয়ে গেছি, তখন ওটা আর একটা এক্সট্রা পাওনা দিদি। নিশ্চয়ই। তারপরে তার মধ্যে আমি মেয়েকে মানুষ করেছি, ও এখন 2nd ইয়ারে পড়ছে, আর তার সঙ্গে ওর একটা শখ ছিল ওর মডেলিং করা, সেটাতেও করছে মোটামুটি 1-1.5 বছরে ভালোই করেছে। যার মা এত পরিশ্রমী, যার মা এরকমভাবে কাজ করে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এত মানুষের পাশে দাঁড়িয়েছে, সে নিশ্চয়ই বড় হয়ে ভালো মেয়ে হবে। তো শিউলি, একটা গুরুত্বপূর্ণ কাজ করো তুমি। আজকালকার দিনে ডায়াবেটিস তো মহামারী রোগের মতন ঘরে ঘরে দেখা যায়, কিলার বলে এটাকে, এবং বয়সের কোনো ব্যাপার নেই, বাচ্চা থেকে বয়স্ক লোক একদম, সবার হচ্ছে। তো একজন পেশেন্ট সে কি করে বুঝবে তার ডায়াবেটিস হয়েছে? সিমটমস কি থাকে? সিমটমস হচ্ছে আপনার গলা শুকিয়ে যাবে, উইক হবে, চোখে কম দেখবে, অনেকের ইচিং হবে গায়ে। হ্যাঁ, তারপরে আপনার কোনো কিছু, ধরুন আপনি কিছুদিন আগে যে সিঁড়িটা চটপট উঠে যেত, তারপর এখন দেখছে সেই সিঁড়িটা পার হতে ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। এই জিনিসগুলো হলে তখন আমি যাই। করা দরকার। ওষুধ তো আছেই, ওষুধ তো তাছাড়া কি ডেইলি লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন আসা উচিত? পরিবর্তন বলতে দিদি খাওয়ার মানে ফুড হ্যাবিটসটা একদম ভীষণ চেঞ্জ করতে হবে। স্মোকিং, কেউ বুঝি অ্যালকোহলিক হয়, সেগুলোকে কন্ট্রোল করতে হবে, আর এক্সারসাইজটা মাস্ট। ঠিক তাই। থ্যাংক ইউ তোমার এই সুন্দর সুন্দর টিপসের জন্য। ভালো থেকো। থ্যাংক ইউ দিদি। টিভির ওপারে অনেকে অনেক কিছু শুনলো, শিখলো, জানলো তোমার থেকে। Thank you. থ্যাংক ইউ। Ready, start, মারো। Come on, last, come on. শিউলি 5টা তীর মেরে 14টা বটল ফেলেছে। সোনালি, হ্যাঁ দিদি। এবার তোমার সাথে একটু গল্প করব। দিদি, আমরা 3 বোন 1 ভাই। ছোটোবেলার থেকে একটা আমাদের আর্থিক সচ্ছলতা ছিল, কিন্তু যত দিন অতিক্রম করলো আমার বাবার অসুস্থতার কারণে সেই আর্থিক সচ্ছলতা আমরা হারিয়ে ফেলতে শুরু করলাম। তো আস্তে আস্তে আমাদের মানে দুধের ব্যবসা, বাবা দুধের ব্যবসা করতেন, তো আস্তে আস্তে বাবার সেই ব্যবসাটা একদম থেমে যেতে শুরু করলো। আর সব থেকে আমার বেস্ট ফ্রেন্ড বললে আমার বাবা এত পরিশ্রম করতেন, যেটা আমাকে খুব অনুপ্রেরণা জুগিয়েছিল যে আমার বাবা এত পরিশ্রম করছে, আমাকেও কিছু করতে হবে। তো আমি ক্লাস 5-এ যখন আমি প্রাইমারি সেকশনে আমি র্যাঙ্ক করতাম, স্ট্যান্ড করতাম, তারপরে আমি যখন হাই স্কুলে গেলাম ক্লাস 7 থেকে, যখন আমাকে সব টিচার্সরা বুঝতে পারলো যে না এই মেয়েটা পড়াশোনা শিখতে চাইছে কিন্তু একটা সমস্যা রয়েছে, তারা ততদিনে বুঝতে পেরে গেছিলেন যে আমি একটা আর্থিক সংকটের মধ্যে রয়েছি। স্কুল যেতে পারতাম না, ড্রেস বা কিংবা কেটসের জন্য, বা আমাদের প্রেয়ার লাইনে অনেক সময় এরকম হতো যে হয়তো আমি সেরকমভাবে যেতে পারিনি। আমাকে টিচার্সরা বলেছে তুমি কালকে স্কুলে আসোনি কেন, যেহেতু আমি পড়াশোনা ভালো করতাম বলে আমাকে সবাই চিনে গেছিলেন। তা আমি বলতাম ম্যাম আমার এই প্রবলেম ছিল বা এই সমস্যার জন্য আমি কালকে স্কুলে যেতে পারিনি। তো এই করতে করতে আস্তে আস্তে স্কুল যখন আমাকে বুঝতে পারলো, আমাকে সমস্তটা আমার স্কুলের থেকে আমি পেয়েছি। ড্রেস, সরস্বতী পুজোর শাড়ি, ঘড়ি, ইভেন আমি যখন স্কুলে যেতাম যে বুকস, নতুন বছরের বুকসগুলো, সেগুলো ম্যামরা আমাকে দিতেন। এবং তারপরে হচ্ছে মেন্টাল সাপোর্ট, সবসময় তারাও আমার বাবা মার মতন আমাকে ভরসা জোগাতেন যে না তোমাকে দাঁড়াতে হবে, তুমি পড়াশোনা করো, তুমি কিছু করতে পারবে, তুমি এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার পথে যদি তোমার আমাদের সাহায্যের দরকার হয় আমরা তোমাকে যথাযথ সাহায্য করব। এইভাবে যখন দিন যাচ্ছে আর আমার বাবা আরও অসুস্থ হয়ে পড়লেন, তখন আমি ভাবলাম এইভাবে তো হবে না, এইভাবে কেটে গেল মাধ্যমিক। তো
দুধের ব্যবসা মানে তখন আর নেই বললেই চলে, একটা শুধু বাছুর ছিল। আমি বাবার সাথে সাথেই ওই বাছুরটাকে দেখাশোনা করতে শুরু করলাম এবং আস্তে আস্তে এটা আমার একটা মানে মনের মধ্যে হলো যে সেটার থেকে কি করে আরও সংখ্যায় বাড়ানো যায়। তো আমি তারপর কি করলাম, ওইভাবেই আমি স্কুল কলেজ থেকে আসতাম, আমি তার পেছনে সময় দিতাম এবং তাদের দেখভাল করতাম। তারপর যা সময় থাকলো আমি পাড়ায় টিউশন শুরু করলাম ইংলিশ টিচার হিসেবে। আমি বিভিন্ন যারা আমাদের কাঁচরাপাড়ায় বিভিন্ন বিজনেসম্যানদের বাড়ি আছে তাদের বাড়িতে গিয়ে আমি টিউশন পড়াতাম, 7-8টা ব্যাচ করতাম। ইভেন কাঁচরাপাড়ার বাইরেও হ্যাঁ আমি কাঁচরাপাড়ার বাইরেও ব্যাচ করতে যেতাম। আমি আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমি শুধু অনলি ইংলিশ পড়াতাম। আমি এইভাবে করে 19-20 হাজার টাকা পর্যন্ত আমি এই টিউশনি থেকে কালেক্ট করতাম। তারপরেও যে সময়টা স্কুলের বাচ্চারা স্কুলে চলে যেত আমি সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। তখন আমার হাতে সময় থাকছে, আমি সেখানে গিয়ে একটা স্কুলে চাকরি করলাম। 10:30টায় যেতাম, আমি বাড়ি আসতাম 2:30 এরকম। সেই সময়টা আমি কাজে লাগিয়ে ফেললাম। তারপরে এসে আমি আবার ওই গরু বাছুরদের দেখভাল করে তারপরে আমি আবার টিউশনিতে চলে যেতাম। বাবার চিকিৎসা ভালো করে করাতে পেরেছিলেন? বাবার চিকিৎসা বলতে আমি একটু আমার কোনো গাফিলতি নেই, মানে আমি বাবার চিকিৎসাতে আমার কোনো রকম মানে কোনো কৃপণতা করিনি। আমি যা আর্ন করতাম সমস্তটাই আমি বাবাকে দিয়ে দিতাম। বাবাকে আমি প্রাইভেটে ট্রিটমেন্ট করাতাম। সবথেকে বড় কথা হচ্ছে আমার বাবা ছোটোবেলার থেকে যে প্রবলেমগুলো বাবা পেয়েছে, যে প্রবলেমগুলো ফেস করেছে, সেটা ড্রেস আপ হোক বা খাবার হোক বা যে কোনো কিছু, আমি কিন্তু সেটা সম্পূর্ণটা বাবাকে দিতে পেরেছি। আজ আমার বাবা নেই কিন্তু আমার মনে কোনো আফসোস নেই না, আমি বাবাকে হারিয়েছি। হ্যাঁ, আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট ছিলেন। তারপরে আমি 3 বছরের মধ্যে বোনকে বিয়ে দিয়েছি, নিজের হাতে করে বোনকে বিয়ে দিয়েছি। সব থেকে বড় পাওনা হচ্ছে আমার বাবার আমি সমস্ত কিছু দায়িত্ব করতে পেরেছি, আমার পরিবারকে বাঁচিয়েছি এবং পরিবারের সচ্ছলতা ফিরিয়ে এনেছিলাম। এখন তো বিয়ে হয়ে গেছে তোমার সোনালি? এখন বিয়ে হয়ে গেছে দিদি, আমার 7 মাসের বাচ্চা রয়েছে, আমার বেবি একটা গার্ল রয়েছে। তো এখন আমি সেই স্কুলটা ছেড়েছি কিন্তু বিকালে টিউশনস করি আর বাড়িতে যথাযথভাবে বাড়ির জন্য সবকিছু করো। হ্যাঁ দিদি, 7-8 মিনিটের পথ আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির। ভালো লাগলো পরিচয় হয়ে সোনালি। হ্যাঁ, একদিকে সংসারের হাল ধরেছো, বাবার চিকিৎসা করিয়েছো, একদিকে শ্বশুরবাড়িকেও ঠিক করে রাখছো। এসএসসি কোয়ালিফাই করেছি, টেট কোয়ালিফাই করেছিলাম 2011-তে, কিন্তু এখনও আমাদের কেস চলছে, এখন ওটা ক্লিয়ার হয়নি। আর আমি সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছি, পড়াশোনা করছি আর ইচ্ছা আছে যে বাড়িতেও কিছু করার। আমার অনেক শুভেচ্ছা রইল সোনালি। হ্যাঁ, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। রেডি, স্টার্ট। ওপর দিকে মারো। ওকে, ভেরি গুড। সোনালি 5টা 3 মিনিট 13টা বটল ফেলেছে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শিউলি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সোনালি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে পূজা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে পূর্বা 5 পয়েন্টস। শিউলির পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, সোনালির পছন্দ বুক র্যাক, পূজার পছন্দ ফ্লাস্ক, পূর্বার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। चाहत सिफारिश जो करता हमारी देता हूँ तुमको पता, शर्मो हया के पर्दे गिरा के करनी है हमको खता, जिद है अब तो है खुद को मिटाना, होना है तुझ में फना, सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। আজকের আমাদের স্পেশাল গেস্ট প্রসেনজিৎ। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া।
প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষরের মধ্যে ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। এই প্রথম প্রশ্নের পরে বলো বলবো না। পড়বা। ओ ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोजे आए आ जिंदगी में आना सनम जाने जाना 5 পয়েন্টস পড়বা। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। নেশা নেশায় কি নেশা চোখে ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুঁতে চায়। নেশা নেশায় কি নেশা চোখে ভুলে থাকতে পারি না তোকে, বেকানা ইচ্ছেগুলো তোকে কাছে চায়। জানি না কিভাবে প্রেমেরই আবেশে স্বপ্ন যে ঘিরে আসে, দিবানা দিল যায় রে ভেসে, দিবানা তোকে ভালোবেসে। গান অনুযায়ী স্বপ্নটা কেমন? সোনালীকে বাদ দিয়ে বাকি তিনজন বলো। যা উত্তরটা বলে দাও। অচেনা অচেনা স্বপ্ন। অচেনা স্বপ্ন। নো পয়েন্টস। তোকে ছুঁতে চায়। 3 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। দরজার একটা ছবি, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে দরজা শব্দটা আছে, বা দ্বার, দরওয়াজা, যা হোক। বলো শিউলি। দরজা খুইলা দেখুন যারে করুন তারে বিয়া। একদম 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস, সবার আনাগোনা হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন বুঝতে যাস আমার সাজানো ম্যাগাজিনে। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল খুঁড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল করি। 4 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে ফুটে মিষ্টি সাথে দই, করোনা বেশি সাবাল দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি জামাই আমি সবার সাথে ফিট, বলবো সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি সবার সাথে ফিট, বলবো সবাই ছকবাজিতে জামাই 420। প্রশ্ন হচ্ছে গানেতে অনেকগুলো খাবারের কথা রয়েছে, তো তার মধ্যে যে কোনো দুটো খাবারের নাম বলো। সোনালী। ইলিশ মাংস। 5 পয়েন্টস। খাবো আমি ইলিশ মাংস কই। সঙ্গে স্যালাড কাটার। 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। টিভি স্ক্রিনে 3 জন নায়কের ছবি ঘুরতে থাকবে, একটি নায়কের ছবিতে সে আটকে যাবে, সেই নায়কের ছবির গান শোনাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে। বলো বলবো না। পূজা। দে দে চুম্মা, চুম্মা একটা গান ছিল। গানটা বলতে হবে। অমিতাভ বচ্চনের ছবি আছে স্ক্রিনের সামনে। হ্যাঁ, -5। सारा जमाना हसीनों का दीवाना, जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना, ए सारा जमाना। শুরু করবো আমাদের 3rd রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। তোমাদের কানে হেডফোনে গান বাজবে, আমি যে শব্দগুলো পড়ে শোনাবো সেগুলোকে গেস করতে হবে। 1 মিনিট টাইম। পূজা হেডফোন।
কলেজের স্টুডেন্টরা টিচারদের দেখে কি করে? ঝিঙ্কু নাকু 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 না। পড়ুয়া, মহুয়া পড়ুয়া। মহুয়া। সাইকেল, সাইকেল। লুচি, লুচি। গামলা, আমলা। গামলা। গামলা। লাড্ডু, লাড্ডু। পড়ুয়া, পড়ুয়া। পড়ুয়া। হ্যাঁ বাস ডান হলো। ভেরি গুড, ভেরি গুড পূজা, 10 পয়েন্টস। ডায়াবেটিক পেশেন্টটা যখন সুস্থ হয়ে যায় কি বলে তোমায়? তোমার মুখটা কি সুন্দর। চিনি, চিঠি। চিনি, চিঠি। চিনি, চিনি। হ্যাঁ। কড়াই, কলা। কড়াই। কলা। বিনুনি, বিনুনি। চাটনি, চাটনি। ঘন্টা, দরজা। ঘন্টা, দরজা। ঘন্টা, খরচা। ঘন্টা। তিনটে সঠিক, 6 পয়েন্টস। যে দুটো পারছিলে না, একটা ছিল ঘন্টা আর একটা ছিল কড়াই। দুধ বিক্রি করার সময় কি বলেন? দুধ না খেলে হবে না ভালো ছেলে। টিউশানি, দুধ চা চিনি। ছানা, ছানা। টাটকা, টাটকা, কাঁচা। টাটকা, চাচা। টাটকা, টাটকা, চালতা। টাটকা, টাটকা। ছাতা। চানাচুর, চানাচুর। পালকি, পাটি। পালকি, বালতি। পালকি, বাটি। পালকি। পালকি। টিউশানি, সিঁদুর। টিউশানি। সিঁদুরদানি। তিনটে পেরেছো, 6 পয়েন্টস। দুটো পারলে না। একটা ছিল টাটকা আর একটা ছিল টিউশানি। তুমি বললে দুধ চা চিনি। থার্ড রাউন্ডে খেলা শেষ। স্কোর হাই স্কোরার পূজা, 10 পয়েন্টস। এসো পূজা। ওকে, পূজার জন্য ননস্টিক কুকওয়্যারের সেট। সেকেন্ড পজিশনে দুজন, শিউলি এবং সোনালি, দুজনেই 6 পয়েন্ট। দুজনেই চলে এসো। শিউলির জন্য স্টিলের হাতা খুন্তির সেট, সোনালির জন্য স্যুপ বোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত।
আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরের গিফট পাবে ডিনার সেট। রেজালা, সজারু, ময়ূর, তিনটে শব্দ পরপর আছে, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো সোনালি। রেজার, বোঝাও। রেজালার রে, সজারুর যা, ময়ূরের র। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুম হিটার। তোমার দিদি, তার পিসি, তার একমাত্র বৌদি, তোমার কি? এবার বলো। আমার মা। বোঝাও। আমার দিদি, তার পিসি, তার বৌদি হচ্ছে আমার মা। একদম 20 পয়েন্টস, সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুম হিটার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। বর্ণ হয়ে ব্যাকরণে স্থান আছে যার, পঞ্চযোগ হলে রান্নার সমাহার। এবার বলো পূজা। ব্যঞ্জন, বোঝাও। বর্ণ হয়ে ব্যাকরণে বর্ণযোগ হচ্ছে, আর পঞ্চ ব্যঞ্জন, সেখানে ব্যঞ্জন আছে। আমরা বলি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পাশাপাশি ক্লু, গরম গরম লুচি খাই, সঙ্গে আমি যা চাই। ওপর নিচের ক্লু, কোয়ায় কোয়ায় ঘেরা, দার্জিলিং এর সেরা। এবার বলো শিউলি। ছোলার ডাল আর কমলা লেবু। 20 পয়েন্টস, সঙ্গে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4টে প্রশ্ন হয়ে গেছে, এবার আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। শেষ প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার, পারলে 30 পয়েন্ট, যদি ভুল করো মাইনাস হবে 20। এই মুহূর্তে শিউলি স্কোর 71, সোনালি 46। দিদি নাম্বার 1 হবার লড়াই তোমরা দুজন আছো। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার লড়াই থেকে বেরিয়ে গেল সোনালি, এবার খেলবে বাকি 3 জন। এবার বলো পূর্বা। কাশ্মীরি আলুর দম। দেখা যাক। সঙ্গে মাইক্রোওভেন। পূর্বা উত্তর দিল ঠিকই, কিন্তু যার স্কোর আজকে সব থেকে বেশি সেই উইনার আজকে দিদি নাম্বার 1 শিউলি ঘোষ with 71 points। এটা তোমার মেমেন্টো, এটা তোমার পূজা, এটা সোনালির, উইনারের ট্রফি শিউলির, দিদি নাম্বার 1 এর ব্যাজ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর স্যাশ, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সকলের থেকে বিদায় চাইছি আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে। এরপরে দেখবেন আলো ছায়া।